জাঙ্কুকের হাত টানতে টানতে একটা বন্ধ রুমে নিয়ে আসে। জাঙ্কুকের শক্তির সাথে তে কিছুই না, তাই তেও শত চেষ্টার ফলেও জাঙ্কুকের হাত থেকে নিজেকে ছাড়াতে পারেনি। রুমে এনেই জাঙ্কুক থেকে দেওয়ালে অনেক জোরে চেপে ধরে। এই তুই শুধু আমার, তুই শুধু আমার, তুই আর অন্য কারোর হতে পারবি না। তুই বল, তুই যা বলছিস সব মিথ্যে বলছিস। ওই ইয়নহু তোর কেউ না। আর তুই, আমি তোকে ভালোবাসি, আমি কিচ্ছু জানি না, তুই আমার তো আমারই। জাঙ্কুক, আপনি এরকম পাগলামি কেন করছেন? হ্যাঁ, আমি কোনো পাগলামি করছি না, আমার তোকে চাই তো চাই। আমি কোনো মার্কেটের প্রোডাক্ট না যে যে যখন চাইবে তখন সেভাবে ইউজ করবে, তাই না? তাছাড়া আপনার তো আমাকে ইউজ করা হয়ে গিয়েছে, তো এখন আমাকে দিয়ে আপনার আবার কিসের কাজ? হ্যাঁ, নাকি এখন আমার অনেক টাকা পয়সা হয়েছে আপনি সেটার পিছনেই পড়ে আছেন? আগে নয় বুঝলাম যে আমার রূপ ছিল, এই জন্য আমার পিছনে পড়েছিলেন। তো বলুন জিয়ন জাঙ্কুক, আপনার ঠিক কত টাকা লাগবে? আমার কোনো টাকা লাগবে না, আমার জাস্ট তোমাকে চাই। আমি আগে যেটা করেছি তার জন্য আমি অনেক সরি। আমি সত্যি বলছি, আমি এখন তোমাকে সত্যি অনেক বেশি ভালোবাসি। জাঙ্কুকের কথা শুনে জোরে জোরে হাসতে থাকে। আমি আপনার মতো ছেলেকে কখনোই ভালোবাসি না। আমার জাস্ট এখন ভাবলে গা গুলিয়ে আসে যে আপনার মতো ছেলেকে আমি একসময় ভালোবেসেছি। তুই এটা কি বলছিস? কেন, অনেক বেশি গায়ে লাগছে? জাঙ্কুক থেকে দেওয়ালে অনেক জোরে চেপে ধরে। ডোন্ট টাচ মি জিয়ন জাঙ্কুক, আপনার ছোঁয়ায় এখন আমার ঘৃণা লাগে। আই সে স্টপ। আমি তোকে এতবার করে সরি বলছি, তবু তুই আমার কথা কেন শুনছিস না? প্লিজ এসব বলা বন্ধ কর। আর আর কি বলছিস? আমি তোকে টাচ করবো না, আমার টাচে তোর ঘেন্না করে? ইয়েস, আমি তোর মতো ছেলেকে কখনোই ভালোবাসি না, আর এখন আমার মন প্রাণ সবটা জোরে ইয়নহু। জাঙ্কুক এবার তের কথা সহ্য না করতে পেরে তেকে ফোর্সফুলি কিস করতে থাকে। তে জাঙ্কুককে অনেকবার সরানোর চেষ্টা করে কিন্তু পারে না। কিছুক্ষণের মধ্যে তে স্তব্ধ হয়ে যায় আর জাঙ্কুককে কিস ব্যাক করতে থাকে। কারণ যতই হোক না কেন, তে মনের মাঝে জাঙ্কুকের জন্য এখনো পর্যন্ত অনেকটা ভালোবাসা আছে। কারণ প্রকৃত ভালোবাসাকে কখনোই মন থেকে সরিয়ে দেওয়া যায় না। জাঙ্কুক আর তে অনেকটা কাছাকাছি চলে আসে এবং ওদের পুনরায় মিলন ঘটে। মাঝরাতে জাঙ্কুক আর তে একে অপরকে জড়িয়ে ধরে শুয়ে আছে। দুজনের চোখেই কোনো ঘুম নেই। হঠাৎ করে তে জাঙ্কুককে অনেকটা জোরে ধাক্কা দিয়ে বেড থেকে উঠে পড়ে। হঠাৎ তের এমন কাজে জাঙ্কুক অনেকটা অবাক হয়ে যায়। তে, কি হলো? কল মি তে ম্যাম। কি বলছো তুমি তে? ইয়েস, আমি ঠিকই বলছি। তাহলে এত কিছুর মানে কি? মানেটা কি তুমি বুঝতে পারছো না? তুমি কি ভেবেছো তোমার মতো ছেলের সাথে এই তে তার জীবনটা পার করে দিবে? নো ওয়ে। তোমার মতো ছেলের সাথে না জাস্ট এক রাত কাটানো যায়, এর থেকে বেশি কিছুই না। তে, আমি তো ভেবেছি আমরা একে অপরকে ভালোবেসে। ও কাম অন, ভালোবাসা? তোমার মতো ছেলেকে কিনা আমি ভালোবাসবো? জাঙ্কুক চুপ করে বসে পড়ল। তে কিছু না বলে তার ড্রেসটা ঠিক মতো পরে তার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। আর জাঙ্কুক মনে মনে ভাবতে লাগলো, আমি জানি আমার কর্মের ফল এখন আমি ভোগ করছি, কারণ একটা সময় তো আমিও তের সাথে এমনটাই করেছিলাম। কিছুদিন পর বাসায় সবাই মিলে ব্রেকফাস্ট করছিল। এমন সময় বাসার কলিং বেলটা বেজে উঠল এবং দরজা খুলতে দেখা গেল যে ইয়নহু এসেছে। ইয়নহুকে দেখে তে গিয়ে ইয়নহুকে হাক করলো। আরে ইয়নহু, আমি অনেক বেশি হ্যাপি হয়েছি যে তুমি আমার বাসায় এসেছো। তুমি বলেছো আর আমি আসবো না, এমনটা হতে পারে? বাই দ্য ওয়ে, সবাই কান খুলে শুনে রাখো, আজ থেকে ইয়নহু এখানেই থাকবে। ওর সেবা যত্নে যেন কোনো রকম কমতি না হয়। জাঙ্কুক তো এটা শুনে অনেকটা রেগে গেল। কিছুক্ষণ পর তে তার রুমে বসে ল্যাপটপে কাজ করেছিল, তখনই জাঙ্কুক তের রুমে প্রবেশ করে। স্টুপিড কোথাকার, কারোর রুমে আসার আগে যে একটা পারমিশন নিতে হয় সেটা কি আপনার জানা নেই? তোমার রুমে আসার জন্য আমার কেন পারমিশন নিতে হবে? হ্যাঁ, আপনি কার সাথে কথা বলছেন? আপনার কোনো সেন্স আছে? আমি চাইলে আপনার কি করতে পারি আপনি খুব ভালো করেই জানেন। তুমি আমার সাথে যা খুশি তাই করো, কিন্তু আমি অন্তত এটা সহ্য করতে পারবো না যে তুমি আমার সামনে ওই ইয়নহুর সাথে ক্লোজ হবে।
কিছু বার আমি ক্লোজ হব। আপনি কি আমাকে বলার? তখন জাঙ্কুকের মুখটা টিপে ধরে আর বলতে থাকে, তোর কয়টা লাগিতে? তোর কি আমাকে দিয়ে হচ্ছে না? তুই বল, আমি কি করলে তুই আমাকে মেনে নিবি? হ্যাঁ, হ্যাঁ, আমি তো আগেই বলেছি তোর মতো ছেলেকে আমি জাস্ট ইউজ করি। এই কিমতে তোর মতো ছেলেকে ইউজ করার জন্য রাখি, আর কিছুই না। জাঙ্কুকের মুখে অনেক জোরে একটা থাপ্পড় মেরে দিয়ে রুম থেকে বেরিয়ে যাই। অন্যদিকে চাচি আম্মু, তোমার কি মনে হচ্ছে না জাঙ্কুক একটু তের প্রতি বেশি বেশি করছে? ওই মেয়েটা আমার ছেলেটাকে বসে এনে ফেলেছে। আমি এখন কি করব? চাচি আম্মু, আমার কাছে একটা অনেক ভালো প্ল্যান আছে। যদি তুমি বলো তাহলে আমি প্ল্যানটা বলতে পারি তোমাকে। কি প্ল্যান? আমার জানা মতে জাঙ্কুক ভাইয়া তোমাকে সব থেকে বেশি বিশ্বাস করে, আর তোমার কোনো কিছু হলে তো জাঙ্কুক ভাইয়া জাস্ট পাগল হয়ে যায়। তো আমি চাই তুমি অভিনয় করে টেকে দোষারোপ করো, আর তোমাকে ঠিক কী কী করতে হবে সেটা আমি তোমাকে বুঝিয়ে বলে দিব। আমার মনে হয় এতেই কাজ হবে। সত্যি বলছিস? আমি যদি এটা করি তাহলে ওই মেয়েটার প্রতি আর জাঙ্কুক এত দরদ দেখাবে না? চাচি আম্মু, তুমি জাস্ট আমার কথা মতো কাজ করোই না, দেখো ঠিক কি কি হয়। 2 দিন পার হয়ে যায়। তে এখন ডক্টরের চেম্বারে বসে আছে। ম্যাম, আপনাকে কতবার বলেছি এই শরীর নিয়ে এতটা প্রেশার নেবেন না, কিন্তু আপনি ঠিক সেটাই করছেন। ম্যাম, আমার মতে কি আপনার অপারেশনটা এখনই করে নেওয়া উচিত। অপারেশন করি আর কি বা হবে? কিন্তু ম্যাম, আপনি একটু ভেবে দেখবেন। তে আর কিছুই না বলে চেম্বার থেকে বেরিয়ে যায় আর তার গাড়ি ড্রাইভ করে সোজা বাড়িতে চলে আসে। বাড়িতে ঢোকা মাত্রই জাঙ্কুক হঠাৎ করে এসে তের মুখে ঠাস করে একটা চড় মেরে দেয়। তে শুধু স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে আর জাঙ্কুকের কথা শুনছে। এই যে, তোকে এত বড় সাহস কে দিয়েছে? হ্যাঁ, তুই আমার মায়ের গায়ে হাত তুলেছিস? তোকে এত বড় আসপর্দা কে দিয়েছে? লজ্জা করলো না? হ্যাঁ, মায়ের বয়সে একজন মহিলার গায়ে হাত তুলতে? আরে আমি বা কি বলছি, তোদের মতো মেয়েদের আবার এইসবের লজ্জা আছে নাকি, যে নিজের মাকে সম্মান করতে পারে না? নেক্সট টাইম থেকে আমার মায়ের গায়ে একটা আঁচড় পড়লে তোকে আমি জাস্ট খুন করে ফেলবো। আর বলেছিলাম না আমি তোকে ভালোবাসি? তাহলে শুনে রাখ, আমার মনে তোর জন্য আর কোনো জায়গা নেই, অন্তত তোর মতো মেয়ের জন্য তো নাই, যে মেয়ে কিনা যে কোনো পুরুষের সাথে ক্লোজ হতে পারে। তে এবার সহ্য করতে না পেরে জাঙ্কুককে তার শরীরের সমস্ত শক্তি দিয়ে একটা থাপ্পড় মেরে দিল এবং জাঙ্কুকের কলার ধরেই তে বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার এক পুরুষে হয় না। আমি কি তোকে বলেছি আমাকে ভালোবাসতে? কেন ভালোবাসিস আমাকে? আমি তোকে কোনোদিনও বলিনি আমাকে ভালোবাসতে, না এখন বলছি। তাহলে এত কথা কিসের? আমাকে তোদের থেকে মুক্তি দে, আমাকে একটু মুক্তি দে। আমি আর কত সহ্য করব? আরে আমিও তো একটা মানুষ নাকি? তে ফ্লোরে বসে চিৎকার করতে থাকে। প্রতিটি চিৎকার যেন জাঙ্কুকের বুকে গিয়ে লাগছে। এমা, মাফিয়া কুইন তে নাকি এভাবে চিৎকার করে কাঁদছে? ভীষণ হাসির ব্যাপার। জেনি এসে তেকে সামলিয়ে নেয় আর আয়ু তের কাছে গিয়ে বলে, তে, এটা তুই কি করছিস? তুই ওদের সামনে নিজেকে এতটা দুর্বল প্রমাণ করছিস? ওদের তোর ক্ষমতা দেখিয়ে দে, বের করে দে ওদের বাড়ি থেকে। তে কোনো কথা না বলে আস্তে করে উঠে তার রুমে চলে যায়। তোদের কি এতটুকু লজ্জা নেই যে মেয়েটার দয়ায় তোরা এখন এই বাড়িতে আছিস? সেই মেয়েটাকে এতটা কষ্ট দিচ্ছিস? ধিক্কার জানাই তোদের। আমার আর সত্যি কিছু বলার নেই। এভাবে 2 দিন পার হয়ে যায়। এদিকে সুগার মনের মাঝে তের জন্য একটু একটু খারাপ লাগতে শুরু করে। আসলেই তো মেয়েটা আমাদের জন্য বিনা স্বার্থেই অনেক কিছু করেছে, আর আগেও তো অনেক কিছু করতো আমাদের জন্য। আমরাই ওকে প্রাপ্য সম্মানটা দিইনি। আমি আগের দিন যেটা করলাম সেটা একদম ঠিক কাজ করিনি মেয়েটার সাথে। আর যাই হোক না কেন, জিমিনকে আমার বেশ একটা সুবিধারও মনে হয় না। আমি কি তবে ভুল করেছি? একে কি আমার সবার সামনে ছোট করা উচিত হয়েছে? না না, আগের দিনের করা কাজটা আমার ঠিকই হয়নি। আমার এ বিষয়ে জাঙ্কুকের সাথে কথা বলতে হবে। সুগা জাঙ্কুকের রুমে চলে আসে। মা, তুমি এখানে কিছু বলবে? হ্যাঁ রে জাঙ্কুক, আমার তোর সাথে কথা আছে রে বাবা। সুগা কিছুক্ষণ চুপ থেকে বলতে শুরু করলো,
আসলে আগের দিন যেটা হয়েছিল সেটা পুরোটাই মিথ্যে ছিল। মানে এর ওই ব্যাপারটা, তে আমার সাথে ওরকম কোনো বিহেভই করেছিল না। এইসব জিমিনের প্ল্যান ছিল। আমার মনে হলো যে তের সাথে আমাদের এমনটা করা উচিত হয়নি, তাই তোকে সবটা বলতে আসলাম রে বাবা। মা, তুমি এটা কি বলছো? আর আমি কি না থেকে এতটা ভুল বুঝলাম, এতগুলো বাজে কথা শোনালাম? বাবা জানিস তো, আমি না সত্যি বড় অন্যায় করে ফেলেছি। আমার ওই জিমিনের কথা বিশ্বাস করা উচিত হয়নি, আমার ওর কথা মতো চলা উচিত হয়নি। আর যাই হোক না কেন, জিমিনটা ভালো মেয়ে না রে, আমি এটা রিয়েলাইজ করেছি। মা, তুমি কেন এমনটা করতে গেলে? আমার হাতে সম্পর্ক এমনিতেই অনেকটা খারাপ ছিল, এর উপর আরো অনেক খারাপ হয়ে গেল। মা, এটা তুমি কেন করলে? আমি সত্যি অনেক বড় ভুল করে ফেলেছি রে বাবা। এখন এখন কি করব? জাঙ্কুক কিছু না বলে চুপচাপ তার বেডে বসে পড়ল আর ভাবতে লাগলো, আমি কি সত্যি তের যোগ্য না? আমি আবারও তেকে এতটা কষ্ট দিলাম, কিভাবে পারলাম আমি? ছি জাঙ্কুক, ছি। আমার এখন নিজের উপর ঘেন্না হচ্ছে। আমার এখন ওই জিমিনের আসল সত্যিটা বের করতেই হবে। ও অনেক বেশি করে ফেলেছে, অনেক বেশি। ও অনেকবার বের গিয়েছে, অনেকবার। অন্যদিকে জিমিন, ওই জাঙ্কুকের মন থেকে তো থেকে আমি পুরোপুরির জন্য উঠিয়ে ফেলেছি। এখন আমার অন্য চাল দেওয়ার পালা। তখন জিমিন কোনো কিছু একটা ভেবে শয়তানি হাসি হাসে, তারপর সে জিন আর আরেমের কাছে চলে যায়। বাবা মা, আমাকে একটু বেঁচে থাকতে দিবে না? বাবা মা, আমাকে প্লিজ তোমরা বাঁচাও। মানে তুই এসব কি বলছিস মা? কি হয়েছে তোর? তোমরা তো জানোই ওই দেখ কত পাওয়ার। ও আমাকে থ্রেট দিয়েছে, আমি যদি তোমাদের লাইফ থেকে চলে না যাই তাহলে আমাকে খুন করে ফেলবে। মা প্লিজ আমাকে বাঁচাও। বাবা তুমি কিছু তো একটা করো। ওই মেয়ের এত বড় সাহস, ওকে আমি ছাড়বো না। দাঁড়া বাবা, তুমি কি ভেবেছো তুমি এভাবে তোর সাথে পাঙ্গা নিতে পারবে? আমাদের কোনো কিছু একটা প্ল্যান করতেই হবে। কিন্তু কি করবো মা তুই বল? তুই কি মেরে ফেললে কেমন হয়? কিন্তু কিভাবে? তখন জিমিন ওদেরকে কিছু একটা প্ল্যান বলে। জিমিন মুখের শয়তানি একটা হাসি টেনে মনে মনে বলে, বাবা মা, তোমাদের হাতেই তোমাদের ছোট মেয়েকে খুন করাবো। কি মজা, তাই না? তারপর তোমরা নিজেরাও শেষ হয়ে যাবে, কারণ মিস্টার আরেন না মরলে যে আমি আমার সম্পত্তি পাবো না। আর সম্পত্তির জন্য এই জিমিন সবকিছুই করতে পারে। পরের দিন সকাল হতেই তে বাড়ি থেকে বের হতে চায়, তখনই জিন থেকে ডাক দেয়। তে, বলছি যে খাবারটা তো খেয়ে যা। আমার এখন খাবার খাওয়ার টাইম নেই। তে মা, প্লিজ খেয়ে যাও। আরেমের মুখে তে মা ডাকটা শুনে তে অনেকটা অবাক হয়ে যায়। আরিম বাবা, তুই সত্যি থেকে এতটা ভালোভাবে ডাকছিস? তুই তো আগে কখনো তোর সাথে এভাবে কথা বলিসনি। কি হলো বলতো তোর? আসলে মা, আমরা বুঝতে পেরেছি আমরাই ভুল ছিলাম। তোর সাথে এমন ব্যবহার আমাদের করা উচিত হয়নি, তাই এখন শুধরানোর চেষ্টা করছি। তে তাচ্ছিলের একটা হাসি হাসলো, কারণ তে সবটাই জানে যে জিমিন আর আরিম এবং জিন তেকে মারার প্ল্যান করছে। তে, আমি না তোর জন্য তোর ফেভারিট পায়েস বানিয়েছি, তুই কি একটু খাবি? আমি জানি আমি সময় থাকতে তোকে মূল্য দিইনি, কিন্তু বিশ্বাস কর আমি এখন বুঝতে পেরেছি যে তুই আমাদের জন্য কতটা স্পেশাল। তুই কি আমার হাতে পায়েসটা খাবি মা? চাচু, চাচি, তোমরা সত্যি থেকে মেনে নিয়েছো? হ্যাঁ রে বাবা, আমরা সত্যি থেকে মেনে নিয়েছি। এই যে মিসেস কিম, আমার সাথে না এতটা দরদ দেখানোর দরকার নেই। আপনারা মেনে নিলেন কি না নিলেন তাতে আমার কিচ্ছু যায় আসে না, কজ আমার আপনাদের প্রয়োজন নেই। এটা বলেই তে সেখান থেকে যেতে থাকে। হঠাৎ তে পেছন দিকে ঘুরেই পায়েসের বাড়িটা নিয়ে খেতে শুরু করে। কয়েক মিনিটের মধ্যেই তে বাটির পুরোটা পায়েস খেয়ে নেয় আর মনে মনে ভাবতে থাকে, আমি জানি যে তোমরা বিষ মিশিয়েছ, আমার তাতে কোনো প্রবলেম নেই। নিজের বাবা মায়ের হাতে মরে যাচ্ছি, এর থেকে আনন্দের আমার কাছে কিছুই হতে পারে না। তে, একটু শুনবি? তোর সাথে না আমার কিছু কথা আছে। মিস্টার জাঙ্কুক, আপনি কি বলবেন?
তে আই এম রিয়েলি সরি সেদিনের জন্য। আমি জানি আমি সবসময় তোকে ভুল বুঝি, তোকে সবসময় কষ্ট দিই, কিন্তু তে আমি প্রমিস করেছি আমি এখন থেকে তোকে আর একটু ভুল বুঝো না। আমি অলওয়েজ তোকে বিশ্বাস করব। আমাকে একটাবার সুযোগ দে না দে। আমি সত্যি তোকে অনেক বেশি ভালোবাসি। আমি মরে যাব কিন্তু তোকে অবিশ্বাস করব না আর কোনোদিনও। সত্যি বলছি তে, আই রিয়েলি লাভ ইউ। তে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে জাংকুকের কোনো কথার উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। আর জাংকুক এক দৃষ্টিতেই তের দিকে তাকিয়ে থাকে। তে তার দাদি জিনিকে গিয়ে হঠাৎ জড়িয়ে ধরে। এতে জিনির অনেকটা অস্বাভাবিক বোধ হয়, কিন্তু জিনি এই ব্যাপারটা নিয়ে আর কোনো কথা বলে না। তে গিয়ে আয়ুকে জড়িয়ে ধরে আর বলতে থাকে, থ্যাংক ইউ সো মাচ আয়ু মামনি। আমি তোমার কাছে সত্যি অনেক বেশি ঋণী। নিজের বাবা মা যা করেনি তুমি আমার জন্য সেটা করেছো। আমার লাইফে যদি কেউ সব থেকে বেশি কাছের হয়ে থাকে সেটা হচ্ছে তুমি। মারে, তুই এ কথা আমাকে কতবার বললি, এখন হঠাৎ আবার এই কথা কেন বলছিস বলতো? তোর কি হয়েছে? কিছু হয়নি মামনি, এমনি বলতে ইচ্ছা করলো। এখন আমার পালা এসেছে আসল চাল চালার। বাবা মা, তোমাদের জন্য আমি পায়েস বানিয়েছি। কিছুক্ষণ পরে ওই আপদটা বিদায় হবে, তাই ভাবলাম একটু সেলিব্রেশন করি, কি বলো? আমার না কেমন যেন লাগছে। আমার এটা করা উচিত হয়নি। হোয়াট মা, তুমি কি বলছো উচিত হয়নি মানে? তুমি কি খুশি না ওই আপদটা আজকে বিদায় হবে? না মানে যতই হোক ও তো আমার সন্তান। আমি কিভাবে পারলাম এরকমটা করতে? ও কেমন মা, তুমি এখন এসব বলো না তো, চুপচাপ পায়েসটা খাও। বাবা তুমিও খাও। ওরা পায়েসটা খেতে যাবে এমন মুহূর্তেই সেখানে এসে পায়েসের বাটিটা ছুঁড়ে ফেলে দেয়। জিমিন এতটাই রেগে যায় যে দেখে অনেক জোরে একটা থাপ্পড় মেরে দেয়। আর শব্দ পেয়ে সবাই সেখানে চলে আসে। জাংকুক এসে জিমিনের হাতটা অনেক জোরে ধরে এবং জিমিনকে একটা থাপ্পড় মেরে দেয়। এই, তোকে এত বড় সাহস কে দিয়েছে আমার এর গায়ে হাত তোলার? তোমার তে কি করেছে জানো? তোমার তে আমার পায়েসের বাটি ফেলে দিয়েছে। ওর সহ্য হয় না তাই না? আমি আমার বাবা মায়ের সাথে একটু ভালো সময় কাটালে। এই মেয়ে, এই তুই এখনো মরিস না কেন? হ্যাঁ, আরে তোর বিষেও কি কাজ হয় না বলতো? মানে চাচি আম্মু তুমি এটা কি বললে? বিষে কাজ হয় না মানে? না না, কিছু বলিনি। আমি তো বলতে চেয়েছি ওর মধ্যে কতটা বিষ। তাই না মিসেস কিম? সত্যি আমার মধ্যে অনেক বিষ, তাই তো আপনার দেওয়া বিষে আমার কোনো কাজ হচ্ছে না। বাটিটা কেন ফেলেছি জানেন? কারণ বাটিটাই আপনি যে বিষ আমার পায়েসে মিশিয়েছিলেন, ঠিক সেই বিষও আপনাদের পায়েসে মেশানো। মানে তুই সব কি বলছিস? জিমিন কেন আমাদের পায়েসে বিষ মিশাবে? আর আমি আবার তোর পায়েসে বিষ কোথায় মিশালাম? হ্যাঁ, পায়েসটা পরীক্ষা করলেই সবটা বেরিয়ে যাবে। তোমরা কিসের বিষ মেশানোর কথা বলছো? আর জিমিন, তোকে আমি ছাড়বো না। তোর বিরুদ্ধে সমস্ত প্রমাণ আমি জোগাড় করেছি। তুই কি ভেবেছিস তুই এত কিছু করবি আর আমরা কিছু জানতে পারবো না? তারপর প্রথম থেকে শেষ পর্যন্ত জাংকুক সবাইকে সবটা খুলে বলল, সাথে প্রমাণও দেখালো। তে যে প্রথম থেকে নির্দোষ ছিল সেটাও সবাইকে বলল। জিমিন আর কায়ের ষড়যন্ত্রের কথাও সবাই জানতে পারল। সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে আর সবার চোখ থেকে পানি পড়ছে। আমি যে বড় একটা ভুল করে ফেলেছি। আমি আমার নিজের সন্তানের খাবারে নিজের হাতে বিষ মিশিয়েছি। আমি এটা কি করে করতে পারলাম? আমি এতটা জঘন্য। ছি। বিষ মানে? তখনই তের শরীরে বিষের রিয়াকশন দেখা দিতে শুরু করে। জাংকুক এটা দেখা মাত্রই এক চিৎকার দিয়ে তের কাছে চলে যায় এবং নিজের বুকের সাথে তেকে জড়িয়ে ধরে। আর এই সুযোগটা কাজে লাগিয়ে জিমিন পালাতে যায়, কিন্তু জিমিনের পালানোর আগেই পুলিশ এসে জিমিনকে ধরে ফেলে, কারণ জাংকুক সবটা আগে থেকেই প্ল্যান করে এসেছিল। জাংকুক আর এক মুহূর্ত দেরি না করে তেকে নিয়ে হসপিটালে চলে গেল, সাথে জিনি আর আইও গেল, আর বাকি সবাইও হসপিটালে চলে গেল। এতে
এইটা তাকা না প্লিজ। তো তুই যা বলবি আমি তাই করব। তুই চাস না আমি তো লাইফ থেকে চলে যাই? আমি সত্যি তো লাইফ থেকে চলে যাব। আমি তোকে আর ডিস্টার্ব করব না। তুই প্লিজ সুস্থ হয়ে যা। তুই প্লিজ ঠিক হয়ে যাতে আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না তে। হেঁটেতে তো তোর কিচ্ছু হতে পারে না তে। আমার যে তোকে অনেক কিছু বলার আছে তে। তুই এইভাবে আমাকে ছেড়ে চলে যেতে পারিস না। না না, কিচ্ছু হতে পারে না, কিচ্ছু না। হসপিটালে যাওয়ার পরে তেকে ডক্টররা সবাই চেক করছে, আর জাংকুক সহ বাকি সবাই। জাংকুক চিৎকার করে কান্না করছে, সাথে আই এবং জিনিও। আরএম, জিন, সুগা এবং জিহপের মনে চরম অনুতাপ কাজ করছে। কেন এসেছো তোমরা? তোমরা এখান থেকে বেরিয়ে যাও, তোমাদের এখানে আসার কোনো অধিকার নেই। বাবা, জিমিনকে যদি পুলিশে ধরিয়ে দেওয়া হয় তাহলে এরা দুজনকে কেন নয়? এরা দুজনই তো আমাদের খাবারে বিষ মিশিয়েছিল। এক্ষুনি পুলিশকে কল করো, ওদের দুজনকে আমি ছাড়বো না। ঠিক বলেছিস রে বাবা, আমাদের সত্যি শাস্তি হওয়া দরকার। ছি, আমরা কিভাবে এটা করতে পারলাম? নিজেদের সন্তানকে কিনা বিষ খাইয়ে মারলাম। না না, তোর কিচ্ছু হবে না, দেখিস ও একদম সুস্থ হয়ে যাবে। ওর কিছু হতে পারে না। তাহলে যে আমরা আমাদের পাপের প্রায়শ্চিত্তটা করতে পারবো না। তোমাদের পাপের এমনিতেও প্রায়শ্চিত্ত হবে না। মা, এভাবে বলবেন না। ডক্টর অনেকটা মুখ কালো করে কেবিনের বাইরে আসলো। জাংকুক সহ বাকি সবাই ডক্টরকে ঘিরে ধরলো। ডক্টর, আমার তুই ঠিক আছে তো? ও ঠিক আছে তাই না? কি হলো ডক্টর, কিছু বলছেন না কেন? তুই কোথায়? আমি তোর কাছে যাব। সরি, শি ইজ নো মোর। এমন সময় সেখানে ইয়নহো আসে। মেয়েটাকে বিষ দেওয়ার কোনো প্রয়োজন ছিল না, মেয়েটা এমনিও মরে যেত। মানে তুমি এটা কি বলছো? হ্যাঁ, আমি ঠিক কথাই বলছি। ওর এমনিতেও ক্যান্সার ছিল। ইয়নহো গিয়ে জাংকুকের হাতে একটা ডায়েরি ধরিয়ে দিল। তে আপনাদের জন্য লিখে গিয়েছিল। ভাবতে পারেনি যে ডায়েরিটা এতটা আগে কাজে লেগে যাবে। জাংকুকের গায়ে নড়ার কোনো শক্তি ছিল না, তবুও সে ডায়েরির পাতাটা উল্টিয়ে তেল লেখাগুলো পড়তে শুরু করলো। হ্যাঁ, আমি জানি আমি হয়তো বা এই সময়টায় আর বেঁচে নেই, তাই বেঁচে থাকতে আমি যে কথাগুলো বলতে পারিনি, সেই কথাগুলো না হয় মরে গিয়েই তোমাদের জানালাম। সর্বপ্রথম আমি আমার জন্মদাতা পিতামাতার থেকে শুরু করলাম। আমি জানি তোমাদের লাইফে আমার জন্য একটু জায়গা ছিল না, আর হয়তো বা কোনোদিনও হবেও না, আর আমি এই জায়গাটা নিতে চাইও না। ছোটবেলা থেকে তোমরা আমার জন্য অনেক করেছো, তাতেই আমি অনেক কৃতজ্ঞ। তোমরা আমাকে খাইয়ে পরিয়ে মানুষ করেছো, থাকার জায়গা দিয়েছো। বিশ্বাস করো, আমার এটুকুতেই চলতো, কিন্তু আমার চরিত্রের উপর কলঙ্কটা না দিলেই তোমরা পারতে। যাই হোক, এই বিষয়ে আর কোনো কথা বলবো না। তোমাদের মনে হয়েছে তাই তোমরা সেটা করেছো। আমি জানি আমি তোমাদের জন্য লাইফে কিচ্ছু করতে পারিনি, তবুও তোমাদের এই অভাগী মেয়ের একটা আবদার তোমরা রাখবে প্লিজ। আমাকে শেষবারের মতো একটু কপালে চুমু এঁকে দিবে। আমার না খুব ইচ্ছে যে তোমরা আমাকে একটু আদর করবে। সিমিনকে যখন আদর করতে, তখন না আমার খুব ইচ্ছা করতো তোমাদের ভালোবাসা পেতে। আমার এই শখটা না হয় মরার পরেই পূরণ হবে। যে হোক চাচ্চু, সুগা চাচি, তোমাদেরকেও আমি অনেক ভালোবাসি জানো তো। ছোটবেলায় তোমরা আমাকে অতটা পছন্দ না করলেও কখনো অবহেলা করনি। জেরি দাদি, তুমি আমার লাইফে প্রথম মানুষ যার কাছ থেকে কিনা আমি ভালোবাসা পেয়েছি, যে কিনা আমাকে বুঝতো, আমার মনের কথা বুঝতে পারতো। আমার লাইফের প্রথম হ্যাপিনেস ছিলে তুমি জেনি দাদি। আমার মৃত্যুতে আমি জানি তুমি অনেক কষ্ট পেয়েছো, কিন্তু একটা কথাই বলবো, প্লিজ ভেঙে পড়ো না। আমি অলওয়েজ তোমাদের সাথে থাকবো। আই মামুনি, আমি তোমার ব্যাপারে কিছু বলে শেষ করতে পারবো না গো। শুধু একটা কথাই বলবো, থ্যাংক ইউ সো মাচ আমার লাইফে আসার জন্য। তুমি না থাকলে হয়তো বা আমি তখনই মরে যেতাম। তুমি প্রথম যে কিনা আমাকে মায়ের ভালোবাসা দিয়েছো। মরার আগে আমার এই আফসোসটা থাকলো না যে আমি কোনোদিনও মায়ের ভালোবাসা পাইনি। জিয়ান জাংকুক, আমার ভালোবাসা, আমার লাইফের
প্রথম এবং শেষ ভালোবাসা তুমি। ভালো থেকো জাঙ্কুক, অনেক ভালো থেকো। তুমি ভালো থাকলেই এইতে ভালো থাকতে পারবে। আর হ্যাঁ, বেঁচে থাকাকালীন তুমি আমার মুখ থেকে যে কথাটা শোনার জন্য ছটফট করেছিলে না, সে কথাটা আমি এখন বলতে চাই। আই লাভ ইউ জাঙ্কুক। ডায়েরিটা পড়া শেষ করেই জাঙ্কুক চিৎকার করে কান্না করতে থাকে। তার সাথে বাকি সবাই কান্না করছে। সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে এর শরীরটা। শান্তির ঘুম ঘুমিয়ে আছে মেয়েটা এখন। সত্যি এখনো সব থেকে বেশি শান্তি পাচ্ছে। আর আমার জিন তের কাছে এসে চিৎকার করে কাঁদতে থাকলো। জিন গিয়ে তের কপালে চুমু খেতে থাকলো, সাথে আরেমও। তের নিষ্পাপ মুখখানা ছুঁয়ে দিল ওরা। জাঙ্কুক ধীরে ধীরে কেবিনে ঢুকলো। কেবিনে এসে তেকে চাপকে জড়িয়ে ধরলো আর চিৎকার করে কাঁদতে থাকলো। সেই কান্নার ডেফিনেশন দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। জাঙ্কুকদের কপাল সহ পুরো মুখে পাগলের মতো তার ঠোঁটের স্পর্শ এঁকে দিতে লাগলো।